বিএনপি তো একটা ক্ষমতাশ্রয়ী দল। বিএনপি ক্ষমতা ছাড়া বাঁচে না। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটা দল ক্ষমতা ছাড়া বাঁচে না। মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, বিএনপি এরকম বাঁচে না। ডিজার্ভ করতেই পারে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা উপযুক্ত, কারণ আওয়ামী লীগের পরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপি এই ছাত্রদের প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে ইতিমধ্যে স্থায়ী কমিটির বৈঠক করেছেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকরা এ নিয়ে উদ্বেগ এবং ভেতরে ভেতরে নানা সন্দেহ করছে। প্রথমত তাদের সন্দেহ হচ্ছে যে ছাত্ররা আসলে কি করতে চাইছে। এই মুহূর্তে ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ভয়াবহ শীতল অবস্থায় উপনীত হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট খবর হচ্ছে যে ছাত্রদের নিয়ে নানা ধরনের গুঞ্জন, সন্দেহ, সংশয়, অন্যদিকে কর্মতৎপরতা শুরু হয়েছে। আমি পরিপূর্ণভাবে এই আলোচনাটি করতে চাই, সকল তথ্য এখানে উপস্থাপন করব। সরকারের ভেতরে বাইরে যেমন ছাত্রদের নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, একইভাবে রাজনৈতিক দলের ভেতরেও একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মতৎপরতা নিয়ে। 31শে ডিসেম্বর 2024-এ ইতিহাস লিখতে চেয়েছিল ছাত্র নেতারা, কিন্তু তা পারেনি। তবে শেষ পর্যন্ত মধ্যম পন্থায় অবস্থান নিয়েছে তারা 31শে ডিসেম্বরে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশনটি বাতিল করলেও তারা মার্চ ফর ইউনিটি নাম দিয়ে একটা বড় ধরনের সমাবেশ করেছে। এই যে ছাত্রদের বড় ধরনের সমাবেশ, এটা রাজনীতিতে ভেতরে ভেতরে নানা ধরনের আলোচনা তৈরি করেছে। যারা ছাত্রদের এই শক্তির উত্থানকে ভয় পায় বা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে, তারা ভাবছে যে এটা আবার অশনি সংকেত কিনা। প্রিয় দর্শক, প্রথমে আসি যে হঠাৎ করে প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন কেন বাতিল করা হলো। শেষ মুহূর্তে আসলে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে নেতিবাচক মতামত প্রদান করা হয় অন্তর্বর্তী সরকারের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সরাসরি বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানোর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি করে ছাত্রদের নিয়ে বসেন এবং একটি সিদ্ধান্ত উপনীত হন যে 31শে ডিসেম্বরে এই ঘোষণাটি দেওয়ার প্রয়োজন নেই, আমরা বরং যাচাই বাছাই করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে এটা দেব, সুতরাং তোমরা মানে ছাত্ররা এখন বিরত থাকো। এ নিয়ে ছাত্রদের মধ্যেও নানা ধরনের দোলাচলতা ছিল। কোন একটি পক্ষ বলেছে যে না, আমরা ঘোষণা করব, অন্য পক্ষটি আবার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। এই মুহূর্তে ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ভয়াবহ শীতল অবস্থায় উপনীত হয়েছে। প্রিয় দর্শক, প্রথমে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বলেই ধারণা করা হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের হাত ধরে জুলাইয়ের সময় পেরিয়ে আমরা দেখলাম 5ই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হলো, গণ অভ্যুত্থান করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। অন্যদিকে এই সময়ে এসে বাংলাদেশের বড় রাজনৈতিক দল এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, এই দুটো শক্তির মধ্যে এখন একটা উষ্ণতার পরিস্থিতি চলে গিয়ে শীতলতার পরিস্থিতি তৈরি হয়েছে। কেন? রাজনীতি মানেই তো হচ্ছে যে শক্তির লড়াই, প্রতিপক্ষের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো যদি মনস্তত্ত্বের মধ্যেই থাকতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু এই দ্বন্দ্বগুলো এখন মাঠে গড়াচ্ছে। বিএনপি এই ছাত্রদের প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে ইতিমধ্যে স্থায়ী কমিটির বৈঠক করেছেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকরা এ নিয়ে উদ্বেগ এবং ভেতরে ভেতরে নানা সন্দেহ করছে। প্রথমত তাদের সন্দেহ হচ্ছে যে ছাত্ররা আসলে কি করতে চাইছে, এটা নিয়ে বিএনপির মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিএনপির অভিযোগ হচ্ছে যে ছাত্ররা বাংলাদেশের চরিত্রকে পাল্টে দিতে চাইছে। তার তৃতীয় বিষয় হচ্ছে যে ছাত্ররা যা চাইবে তাই যদি বাস্তবায়ন করে এই অন্তর্বর্তী সরকার, তাহলে নিরঙ্কুশ ক্ষমতাশালী হয়ে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে বিএনপির অবস্থান এখানে মুখ্য জায়গায় থেকে গৌণ পর্যায়ে পরিণত হবে। মানে সব জায়গায় আসলে ক্ষমতা, শক্তিমত্তা এবং বাংলাদেশ নিয়ে রাজনীতির বিষয়। এখন এই যে ক্ষমতা, শক্তিমত্তা, রাজনৈতিক অবস্থানকে দেখানো, এইসবের বিপরীতে জুলাই অভ্যুত্থান কি আমাদেরকে কোনো শিক্ষা দিয়ে গেল? আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ যে জেঁকে বসেছিল তা অপসৃত হতে খানিকটা সময় লাগবে। রেভলিউশন এটা হয়ে গেছে,
36 দিনের আন্দোলনে চূড়ান্ত পরিণতির দিকে গেছে, কিন্তু আমাদের মন মানসিকতা, সামাজিক অবস্থান, রাজনৈতিক পরিস্থিতি, সংস্কারহীনতা সবকিছু মিলিয়ে এটা তো বলতেই হবে যে এখনো আমাদের জন্য আরো সময় অপেক্ষা করতে হবে একটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং পরিপূর্ণ গণতন্ত্রের বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক, ছাত্রদের নিয়ে এই চাঞ্চল্যের মধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে গত 1 মাস আগেও ছাত্ররা দোলাচলতার মধ্যে ছিল। মানে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল যে রাজনৈতিক দল হিসেবে তারা সামনে আসবে কিনা। কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখনই ছাত্রদের এই কর্মকাণ্ডগুলোর ধারাবাহিক বিরোধিতা করছে, তখন ভেতরে ভেতরে ছাত্ররা শক্তিশালী হয়ে উঠছে, ছাত্ররা অনড় থাকছে, ছাত্ররা অনমনীয় মনোভাবের দিকেই যাচ্ছে। তারা এখন এটা উপলব্ধি করছে যে অবশ্যই বাংলাদেশে রাজনীতি করতে হবে, রাজনৈতিক দল গঠন করতে হবে, ক্ষমতায় যাবার জন্য সর্বোচ্চ গণতান্ত্রিক প্রচেষ্টা চালাতে হবে। বাংলাদেশে যে কেউ রাজনৈতিক দল করতে পারে, সেই রাজনৈতিক দল জনগণের মন জয় করে ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো ধরনের সমস্যা বা সংকট নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই কথাটি বললেও তারা ভেতরে ভেতরে প্রতিপক্ষ যে ভাববে না, এটা তো বলা যায় না। অবশ্যই তারা প্রতিপক্ষ ভাববে। নিজের দল যদি খাটো হয়ে যায়, ছোট হয়, অজনপ্রিয় হয় অন্য কোনো নবীন দলের কাছে, সেটা কখনোই তারা নিজেদের আকাঙ্ক্ষিত মনে করে না, বা রাজনৈতিক স্পেস আমি অন্যের জন্য ছেড়ে দেব, এটা তো কোনোভাবেই হতে পারে না। কিন্তু একটা বিষয় এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলকে আপনি প্রতিপক্ষ ভাবছেন, এর মধ্য দিয়ে আসলে ফ্যাসিবাদের দিকে যাচ্ছেন কিনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আমি যে তথ্যটি আপনাদেরকে দিলাম যে 1 মাস আগেও ছাত্ররা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল রাজনৈতিক দল গঠন করবে কিনা, কিন্তু এই মুহূর্তে তারা এটা শক্তপোক্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে রাজনৈতিক দল গঠন করবে, নির্বাচনে যাবে। এখন ছাত্রদের রাজনৈতিক দলটি কি হবে? আপনারা জানেন যে ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন। তিনি ভিপি নূর যে ডাকসুতে ভিপি হয়েছিলেন, সেই ডাকসুর সমাজসেবা সম্পাদক। আখতার হোসেনরা ভিপি নূরের যে ছাত্র অধিকার পরিষদ, সেখানেই যুক্ত ছিলেন। পরবর্তীতে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে আখতার হোসেন সহ অন্যরা বেরিয়ে আসেন। এখন আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক সংগঠন হিসেবে জাতীয় নাগরিক কমিটি কাজ করছে। এখন এই জাতীয় নাগরিক কমিটি কি আসলে রাজনৈতিক দলে রূপান্তরিত হবে কিনা? তারা বলছে যে না, জাতীয় নাগরিক কমিটি আকারেই থাকবে, নতুন একটি রাজনৈতিক দল হবে, কিন্তু সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির বাইরে প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন যে এবি পার্টি প্রতিষ্ঠিত হবার আগে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটি সংগঠন করা হয়েছিল। সেই সংগঠন থেকে সারা বাংলাদেশে লোকবল খোঁজা, প্ল্যাটফর্ম দাঁড় করানো এবং রাজনৈতিক দলে রূপ দেওয়া, সেই কাজটি হয়েছে। ঠিক একই ধরনের পন্থায় আমরা যতটা জেনেছি যে জাতীয় নাগরিক কমিটি সংগঠন গড়ার জন্য প্ল্যাটফর্ম তৈরি করবে, কমিটি করবে, মানে ব্যাকবোন হিসেবে জাতীয় নাগরিক কমিটি কাজ করলেও নতুন একটি রাজনৈতিক দল নতুন নামেই হবে। সেই রাজনৈতিক দলের আবার শেকড় হিসেবে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই নাগরিক কমিটি। তার মানে নতুন একটি রাজনৈতিক দল আসছে, এটা একদম দিবালোকের মতো স্পষ্ট এবং সত্য। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যদি এতটা বিরোধিতা না করতো, তাহলে হয়তো সহসায় তারা রাজনৈতিক দল আনার চিন্তা করতো না। কিন্তু কয়েকটি বিষয়ে, যেমন প্রথমত হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান বাতিল বা স্থগিতের বিষয়। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্ররা যখন একাট্টা হয়েছে, তখন বিএনপি এর বিরুদ্ধে প্রচন্ড বিরোধিতা অবস্থানে দাঁড়িয়েছে। ফলে ছাত্ররা ভেতরে ভেতরে ক্ষুব্ধ। তারা ভাবছে যে যে কোনো মূল্যে আসলে সংগঠন দাঁড় করাতে হবে, সেটি হবে রাজনৈতিক সংগঠন, সেটি হবে ক্ষমতায় যাবার জন্য একটি গণতান্ত্রিক মঞ্চ। প্রিয় দর্শক, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এটা বলা হলেও যে ছাত্রদের সঙ্গে কোনো ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নেই, কিন্তু ভেতরে ভেতরে একটা স্নায়ু যুদ্ধ চলছে। বিএনপি যে স্থায়ী কমিটির বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে, সেখানে এই বিশ্লেষণও করা হয়েছে যে ছাত্ররা কিভাবে এত বড় একটা সমাবেশকে সফল করলো 31শে ডিসেম্বরে। সেখানে বলা হয়েছে যে ছাত্ররা দেশের বিভিন্ন প্রান্তের জেলাগুলো থেকে বাস বোঝাই করে ঢাকায় এসেছে। তাদের অর্থের যোগানদাতা কে, তাদের পৃষ্ঠপোষক কে? সেই স্থায়ী কমিটির বৈঠকে জামাতের দিকে আঙ্গুল তোলা হলেও অনেকেই বলেছেন, মানে স্থায়ী কমিটির অনেকেই আবার মত দিয়েছেন যে জামাতের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘনিষ্ঠতা আমরা দৃশ্যমান ভাবে দেখছি না। জামাত কি সত্যিকার অর্থেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহায়তা করছে, বা তাদেরকে দিয়ে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে? প্রিয় দর্শক, সেই জন্য আপনারা দেখছেন যে সুস্পষ্টভাবে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অবস্থান গ্রহণ করেছে। যেমন মুজিববাদকে ছুড়ে ফেলার ক্ষেত্রে বিএনপির দ্বিমত রয়েছে। বিএনপি সহ অন্যান্য সংগঠন, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ, এই দুটো প্ল্যাটফর্মেরই কিন্তু বিরোধ প্রচন্ড থেকে
অধিকতর পর্যায়ে যাচ্ছে ছাত্রদের। এই পরিস্থিতিতে ছাত্ররা যতটা আমাদের কাছে তথ্য আছে সেটি হচ্ছে যে আগামী ২ মাসের মধ্যে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করার ঘোষণা দেবে। এই ঘোষণার মধ্য দিয়ে কি হতে পারে? দেখুন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক এবং সবার অংশগ্রহণমূলক রাজনৈতিক দল অত্যন্ত জরুরি, যেটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দল হয়ে উঠবে। সেই ধরনের একটা প্ল্যাটফর্ম যেখানে তারুণ্যের ছোঁয়া থাকবে, তরুণদের কথা শুনবে, তরুণদের সময়োপযোগী সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। এরকম একটি ছাত্র সংগঠন, এরকম একটি রাজনৈতিক সংগঠন যদি এই মুহূর্তে প্রতিষ্ঠিত হয়, সেটা আসলে কতটা সাড়া ফেলতে পারবে? বিএনপি মনে করছে যে ভেতরে ভেতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেউ না কেউ অর্থের যোগান দিচ্ছে, কেউ না কেউ পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর পেছনে আসলে কে রয়েছে? দেশি কোনো শক্তি? দেশি শক্তি হলে তারা জামাতের দিকে আঙ্গুল দিচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে। আর বিদেশি শক্তি হলে সেখানে কি মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে কিনা? নানা ধরনের তথ্য নেবার চেষ্টা করা হচ্ছে বিএনপির পক্ষ। আর জামাত তো খুব পুরাতন একটা দল, রাজনৈতিক দল। যদিও তারা মানুষের মাঝে এভাবে প্রচার করে যে তাদের কাছে ক্ষমতা মুখ্য নয়। আপনি 2024-এর আগ পর্যন্ত বা এই গণ অভ্যুত্থানের সরকারের পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের জামাতের চিন্তাভাবনা যেটা ছিল সেটা হচ্ছে তারা দেশে সৎ লোকের শাসন চায়। ঠিক আছে, যদি একদম ক্ষমতায় যাবে এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না। আপনাকে এটা বুঝতে হবে। জামাত এই 5ই আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত তারা ক্ষমতায় যাবে বা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে এই অবস্থানে জামাত ছিল না। বিএনপি ক্ষমতায় যাবে, ক্ষমতা যাওয়ার অবস্থানে আছে, এটা দীর্ঘদিন থেকে ডিউ হয়ে আছে। বিএনপি ক্ষমতা যাওয়ার ডিউ। তো এখন আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন, দুইটার দুই রকম সুবিধা আসছে। দুইটা দলের দুই রকম অপরচুনিটি তৈরি হয়েছে। বিএনপি যদিও তাদের নেতৃত্বে এই সরকারের পতন হয় নাই, আওয়ামী সরকারের পতন হয় নাই, তাদের আন্দোলনের ফলেও পতন হয় নাই, তবে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা বাংলাদেশে আন্দোলনের একটা পরিবেশ রচনা করতে পারছে। বাংলাদেশের সরকার বিরোধী একটা আবহাওয়া, সরকার বিরোধী একটা সেন্টিমেন্ট, টেম্পারমেন্ট এবং মেজাজ মর্জি, সরকার বিরোধী একটা ব্যাপক অসন্তোষ তৈরি করার ক্ষেত্রে তাদের দীর্ঘদিনের ত্যাগ আর 16-17 বছরের ত্যাগ, তিতিক্ষা এগুলো কন্ট্রিবিউট করেছে, কোনো সন্দেহ নেই। তারা অনেক চেষ্টা করছে কিন্তু তারা পারে নাই। তারা ভালো খেলছে কিন্তু গোল করতে পারে নাই। হঠাৎ করে ছাত্ররা এসে বাজিমাত করে দিল। ঠিক আছে, এখন এটা কৃতিত্ব একবার পুরোপুরি এদেরকেও যেমন দেওয়া যাচ্ছে না, আবার এদের কোনো কৃতিত্ব নাই এটাও বলা যাচ্ছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে বিএনপি ডিজার্ভ করতেই পারে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা উপযুক্ত। এটা করতেই পারে, করাটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগের পরে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি ধরে নেওয়া হয় বড় দুটো রাজনৈতিক দল। তাদের সব ক্ষেত্রে তাদের রাষ্ট্র পরিচালনার জন্য সেট রেডি আছে। নতুন হচ্ছে জামাত। 5ই আগস্টের এই বিপ্লবের পরে বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে নতুন করে আবির্ভূত হয়েছে। তারা ভাবছে তারা দীর্ঘ নির্যাতনের শিকার হয়েছে। তাদের প্রথম সারির সমস্ত নেতাদেরকে জীবন দিতে হয়েছে দেশের জন্য, ইসলামের জন্য, এবং সর্বোপরি এই বিপ্লবের পেছনে তারা যে ভূমিকা রেখেছে, বিশেষ করে জামাত শিবির যে ভূমিকা রেখেছে, তারা এটা দাবি করছে যে তাদের এই তাদের জানবাজ ভূমিকা যদি না থাকতো তাহলে আলটিমেটলি বিপ্লবটা হইতো না, সফল হইতো না, দিনের আলো দেখতো না। এটা জামাত দাবি করে। এবং জামাতের যে শিবির, আমরা তো লক্ষ্য করছি, আমরা তো দেখছি পরবর্তী শিবিরের ছেলেমেয়েরাই মূলত এই আন্দোলনের এই ছাত্রদের সাথে থেকে ছায়ার মতো থেকে এটাকে করছে। এগুলো তো পত্রিকায় আসছে, আমরা জানি, এবং মাস্টার মাইন্ডদের মধ্যে এরাও অন্যতম। সেই ক্ষেত্রে এই কারণে জামাত মনে করছে যেহেতু আমরা 5ই আগস্ট বিপ্লবের আমরা ধারক বাহক এবং আমরা ক্যাটালিস্ট, আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি, বিপ্লব ঘটাতে আমরা প্রথম সারিতে ছিলাম, প্লাস সারা বাংলাদেশে জামাতের আগের তুলনায় এই গত সরকারের আমলে নির্যাতন নিপীড়ন সহ্য করে সারা দেশের মানুষের মধ্যে একটা সিম্পেথির পাহাড় জমেছে। সিম্পেথির একটা মানুষের মধ্যে একটা বিরাট ক্যাশ তাদের তৈরি হয়েছে, সিম্পেথি ক্যাশ। তারা এটাকে এনক্যাশ করতে চায়। তাদের যে একটা পুঁজি তৈরি হয়েছে, এই পুঁজিটাকে দিয়ে এনক্যাশ করে তারা ক্ষমতা যেতে চায়। তাহলে 5ই আগস্টের যে বিপ্লবের ওটাকে ক্যাশ করতে চায়। গত 15-16 বছরে তাদের নেতাকর্মীদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের প্রথম সারির সমস্ত নেতাদেরকে যে ঝুলানো হইলো
হত্যা করা হলো, এটাতে যে মানুষের মধ্যে একটা সিম্প্যাথি তৈরি হয়েছে যে যে ক্যাশ তারা মানে পাইলো সেটাকে কাজে লাগাইতে চায়। সর্বোপরি তাদের যে সাংগঠনিক শক্তিটা আছে সারা বাংলাদেশ ব্যাপী, যেটা রীতিমতো মানে অ্যামেজিং, তাদের যে সাংগঠনিক শক্তি সেই শক্তিটাকে কাজে লাগে তারা মনে করছে তারা আর বিএনপির মানে সহযোগী বা ঘনিষ্ঠ হয়ে থাকতে না চেয়ে তারা নিজেরাই ক্ষমতা যেতে পারে, এই ধরনের একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যার জন্য তারা এখন আর মানে বিএনপিকে সহযোগী, বিএনপির সাথে সাথে বিএনপির আস্তিন ধরে, বিএনপির জামা ধরে থাকতে আর তারা চায় না, এটা পরিষ্কার বোঝা গেছে। এখন এই অবস্থায় পড়ে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের রশি টানাটানি চলছে, কোড অফ ওয়ার, একটা স্নায়ু যুদ্ধ, একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে। এবং এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বাংলাদেশে অনেক এই এই দুইটা দলের দীর্ঘদিনের মিত্র, এটা কোন পর্যায়ে নিয়ে যাবে এটা সামনে দেখার বিষয়, কারণ দীর্ঘদিনের মিত্র ছিল। এখন আপনি দেখেন, আপনার আন্ডারে যদি আপনার কোনো লোক থাকে, আপনার কোনো কর্মচারী থাকে, সেই কর্মচারী যদি একদিন দেখেন যে আপনাকে ছাড়াই যাচ্ছে, তখন আপনার ভালো লাগার কথা নয়, ভালো লাগার কথা নয়। আপনার আন্ডারে যিনি চাকরি করছেন আপনার প্রতিষ্ঠানে, হঠাৎ করে দেখলেন যে সে বেরোয় গেছে, বেরোয় যায়, সে নিজে একটা চ্যানেল খুলে বসে আছে, আপনার এত উদারতা আপনার থাকার কথা না, এটা ব্যাপারটা এরকমই। তো সেই ক্ষেত্রে জামাত দীর্ঘদিন জাতীয় পার্টি এর সাথে, বিএনপির সাথে সহযোগী হিসাবে কাজ করেছে, এতে জামাত উপকৃত হয়েছে না বিএনপি উপকৃত হয়েছে, জাতীয় উপকৃত হয়েছে, সেই বিতর্কে আমি গেলাম না। কিন্তু ছিল, বিএনপির সাথে সাথে ছিল, অক্সিলারি ফোর্স হিসাবে ছিল। এখন তারা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স হিসাবে বাংলাদেশের ভোটের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। এক্ষেত্রে বিএনপি সহজভাবে মেনে নেওয়ার কথা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।